আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। দিল্লির পর ইসলামাবাদের বিস্ফোরণের জন্য ভারতকে দুষছে পাকিস্তান। কোনো আপোষ না করার হুঁশিয়ারি শাহবাজ শরীফের। ক্যারিবীয় সাগরে বাজছে যুদ্ধের দামামা। বিশাল যুদ্ধজাহাজ সহ নৌবহর মোতায়েন করল যুক্তরাষ্ট্র। সামরিক প্রস্তুতি নিয়ে ফেলেছে ভেনেজুয়েলাও। জর্জিয়া আজারবাইজান সীমান্তে তুর্কি সামরিক কার্গো বিমান ধ্বংস। ২০ সেনার প্রাণহানি। দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। গাজায় বড় সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। মোতায়েন করা হবে ভারী অস্ত্রসহ হাজারো সেনা। গাজার প্রতিরোধ ক্ষমতা ভাঙার ষড়যন্ত্র, দাবি বিশ্লেষকদের। এবার ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলা। ভয়ঙ্কর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কা কিয়েভের। ভারতের দিল্লিতে ভয়াবহ আত্মঘাতী হামলার পরদিনই রক্তাক্ত হল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। মঙ্গলবার দুপুরে শহরের জেলা ও দায়রা আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আত্মঘাতী এই হামলায় অন্তত ১২ জন নিহত এবং অনেকে আহত হন। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশে ভবনের কাঁচ ভেঙে যায়। ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। পাকিস্তান সরকার এই হামলার কড়া নিন্দা জানিয়ে সরাসরি ভারতের চরমপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলো পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে আরও বলেন, ভারতকে অবশ্যই এই অঞ্চলে প্রক্সি সন্ত্রাস বন্ধ করতে হবে। পাকিস্তান শান্তি চায়, কিন্তু নাগরিকের রক্ষায় কোনো আপোষ করবে না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, আত্মঘাতী হামলাকারী আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। ব্যর্থ হয়ে তিনি একটি পুলিশের গাড়ির কাছে গিয়ে নিজেকে বিস্ফোরণ ঘটান। নিহতদের মধ্যে পুলিশের সদস্য, আইনজীবী ও সাধারণ মানুষ রয়েছেন। এই হামলায় বিদেশি সূত্রে সম্পৃক্ততা থাকার সন্দেহে নাকভি আরও বলেন, যদি প্রমাণিত হয় এর পিছনে অনেক সূত্র কাজ করছে, তাহলে কোনোভাবেই ক্ষমা করা হবে না। সরকারি এক সূত্র অনুযায়ী ভারত ও পাকিস্তানের পৃথক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত। যদিও ভারতের থেকে এখনো পাকিস্তানের এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য আসেনি, তবে নয়াদিল্লি বরাবরই পাকিস্তানের এ ধরনের অভিযোগ অস্বীকার করে এসেছে। ওই একই দিনে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজেও আরেকটি সন্ত্রাসী দল হামলা চালায়। যদিও সেনাবাহিনী অভিযানে সব শিক্ষার্থী নিরাপদে উদ্ধার হয় এবং ৫ জন সন্ত্রাস নিহত হয় বলে জানা যায়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার বিবৃতিতে এই দুই হামলাকে আঞ্চলিক পর্যায়ে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস ইসলামাবাদে আত্মঘাতী হামলায় গভীর শোক প্রকাশ করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ভারত ও আফগানিস্তানের দুই দিক থেকে বেড়ে চলা সন্ত্রাসী তৎপরতায় পাকিস্তান এখন নতুন এক নিরাপত্তার সংকটে পড়েছে, যেটিকে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন, এই যুদ্ধ শুধু সীমান্তে নয়, পাকিস্তানের অস্তিত্ব রক্ষার লড়াই। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর কূটনৈতিক টানাপোড়েনে নতুন করে উস্কে উঠছে লাতিন আমেরিকা। সাম্প্রতিক সামরিক উপস্থিতি, কৌশলগত জোট ও ক্ষমতার পাল্টাপাল্টি হুমকিতে যেন আবারও ঠান্ডা যুদ্ধের আবহ ফিরে এসেছে। আর এর কেন্দ্রে রয়েছে তেল সমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও এর চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক তৎপরতা চালাচ্ছে ক্যারিবীয় সাগরে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মাদক বিরোধী অভিযান নামে এই মোতায়েন শুরু হলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর লক্ষ্য মূলত মাদুরো সরকারকে চাপে ফেলা। এদিকে মঙ্গলবার পেন্টাগন নিশ্চিত করেছে যে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে অঞ্চলে অবস্থান নিয়েছে। পাশাপাশি পুয়ের্তো রিকো, পানামা ও এল সালভাদরের ঘাঁটিতেও যুক্তরাষ্ট্র অতিরিক্ত সৈন্য ও বিমান পাঠিয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে। একই সাথে মাদুরো ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী লক্ষ্যের অভিযোগও এনেছে। দেশটির সেনাবাহিনী যেকোনো আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেন মাদুরো। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, স্থল, আকাশ, নৌ, ক্ষেপণাস্ত্র বাহিনী সহ পুলিশ, মিলিশিয়া ও নাগরিক ইউনিটগুলোকে সক্রিয় রাখা হয়েছে। তবে ভেনেজুয়েলা মার্কিন সামরিক অগ্রগতি প্রতিহত করতে সক্ষম হবে কিনা তা নিয়ে জন্ম নিয়েছে নতুন প্রশ্ন।
বিশেষজ্ঞরা বলছেন, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনীর বিশাল সংখ্যাগরিষ্ঠতার মুখে মাদুরো সরকার সামরিক প্রস্তুতির একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছে। ভেনেজুয়েলার সেনাবাহিনী বছরের পর বছর অর্থনৈতিক সংকটে দুর্বল হয়ে পড়েছে। পুরনো রুশ তৈরি অস্ত্র, কম বেতন এবং প্রশিক্ষণের অভাব। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের আধুনিক সামরিক শক্তির মুখে ভেনেজুয়েলার প্রচলিত যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। তাই মাদুরো সরকার এখন সম্ভাব্য গেরিলা প্রতিরোধ ও শহর বিশৃঙ্খলা সৃষ্টির কৌশল নিয়ে কাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া, অন্যদিকে মাদুরোর প্রতিরোধের ডাক। সব মিলে ক্যারিবীয় অঞ্চলে আবারও যুদ্ধ উত্তেজনার ঘনঘটা। মাদুরো সরকার একদিকে সামরিক প্রস্তুতি বার্তা দিচ্ছে, অন্যদিকে নিজেদের জনগণকে একত্রিত করে প্রতিরোধের মনোভাব জাগানোর চেষ্টা করছে। ফলে ক্যারিবীয় অঞ্চলে এই সংঘাত এখন শুধু সামরিক নয়, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক এক লড়াইয়েরও রূপ নিচ্ছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। উড়ার সময় সবকিছুই ছিল ঠিকঠাক। C-130 সামরিক কার্গো বিমানটি সময় মতো উড্ডয়ন করে স্বাভাবিক গতিতেই এগোচ্ছিল, কিন্তু সীমান্তের কাছাকাছি পৌঁছানোর পরই হঠাৎই ককপিট থেকে অস্বাভাবিক গোলযোগের বার্তা আসে। এর কিছুক্ষণের মধ্যেই এক বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে জর্জিয়া আজারবাইজান সীমান্ত এলাকা। মুহূর্তে আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী, স্তম্ভিত হয়ে যায় চারপাশ। মঙ্গলবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্কগামী C-130 সামরিক কার্গো বিমানে ছিলেন 20 জন তুর্কি সেনা সদস্য। ঘটনার পরপরই আজারবাইজান ও জর্জিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সকালে দেশটি মন্ত্রণালয় থেকে আরও এক বিবৃতিতে নিশ্চিত করা হয় যে বিমানে থাকা 20 জন সেনা সদস্য সবাই নিহত হয়েছেন। নিহত সেনাদের নামও প্রকাশ করেছে মন্ত্রণালয়। এই ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার ও দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এই সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া ও জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেলাগেলাদজের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়। এদিকে জর্জিয়ার আকাশপথ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, আজারবাইজানের সীমান্ত অতিক্রম করার কয়েক মিনিট পরই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পরে উদ্ধার দল পাঠানো হয় ঘটনাস্থলে। এই ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ফোনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে গভীর শোক জানান এবং উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। একইভাবে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়েলমাজ আজারবাইজানের প্রধানমন্ত্রী আলী আসাদভের সঙ্গে কথা বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সীমান্তের আকাশে এই আকস্মিক বিপর্যয়ে তুরস্ক জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজারবাইজান ও জর্জিয়ার সহায়তায় চলছে নিবিড় অনুসন্ধান। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। গাজায় ইসরায়েলি হামলা থেমে গেল, স্থায়ী যুদ্ধবিরতির কোনো সমাধান এখনো দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক চাপের মুখে কয়েক দফা অস্ত্রবিরতি আলোচনা হলেও মিলছে না এর বাস্তবতা। এর মধ্যেই নতুন উত্তেজনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিকল্পনা, ফিলিস্তিনি গাজা সীমান্তে বিশাল এক সেনাঘাঁটি নির্মাণের উদ্যোগ। ইসরায়েলি অনুসন্ধানী সংবাদ মাধ্যম শরিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রায় $50 কোটি ব্যয়ে এই ঘাঁটি নির্মাণ করতে চায়, যেখানে হাজারেরও বেশি সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করা হবে। ইরানি গণমাধ্যম প্রেস টিভি এই তথ্য উদ্ধৃতি করে জানায়, ঘাঁটিটি স্থাপিত হলে ওয়াশিংটন ইসরায়েলের সরাসরি সমন্বয় ছাড়াই অঞ্চলে সামরিক পদক্ষেপ নিতে পারবে। গত সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে এক মার্কিন প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়েও আলোচনা করেছে বলে জানা যায়। এই নিয়ে বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলের অভিযানে বৈশ্বিক ক্ষোভ যখন চরমে, তখন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নতুন ধরনের কৌশলগত আগ্রাসনের ইঙ্গিত দেয়। আবার অনেকে মনে করছেন, ইসরায়েল হয়তো আন্তর্জাতিক চাপ সামাল দিতে নিজের মিত্রদের ব্যবহার করে আগ্রাসন চালিয়ে যেতে চাইছে। অপরদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা এই পরিকল্পনাকে কঠোরভাবে সমালোচনা করে বলছেন, এটি মূলত এক দখলদার শক্তিকে অন্য দখলদার শক্তিতে প্রতিস্থাপনের প্রচেষ্টা। এর আগে নভেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটি প্রস্তাব দিয়েছিল, যেখানে ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স ISF নামে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়। যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশরের নেতৃত্বে এই বাহিনী অন্তত 2 বছর গাজায় অবস্থান করবে বলে প্রস্তাবে উল্লেখ ছিল। বিশ্লেষকদের ধারণা, এই বাহিনী ও ঘাঁটি নির্মাণের পরিকল্পনা আসলে গাজাকে অস্ত্রহীন করে ফেলা এবং প্রতিরোধ কাঠামো ভেঙে দেওয়ার অংশ। যুদ্ধবিরতি অনিশ্চয়তার মাঝে যুক্তরাষ্ট্রে ঘাঁটি নির্মাণের খবর আবার নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। গত কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি আক্রমণের মধ্যেই এবার ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের দাবি, এই হামলার মাধ্যমে রাশিয়া শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপকে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে ফেলে দিয়েছে।
রোববার রাতে রাশিয়া একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন জুড়ে। এসব হামলায় লক্ষ্য করা হয় খমেলোনেটস্কি ও রিভনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ লাইনকে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, এই দুটি কেন্দ্রের বাহ্যিক বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। রাশিয়া ইউরোপের নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করে সিবাহা আরও বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পনা ও ইচ্ছাকৃত হামলা। কিয়েভ বলছে এই হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন এবং ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। খার্কিভ, পোলতাহা ও কিয়েভ অঞ্চলে বহু এলাকায় এখনো বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ গ্রিড পুনর্গঠনের কাজ চলছে। তবে শীত আসার আগে এমন হামলা পরিস্থিতি আরও কঠিন করে তুলবে বলে শঙ্কা করছে তারা। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন এখন প্রায় শূন্যে নেমে আসার খবর জানিয়েছে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্ট্রো এনার্গো। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে জনগণকে শীতে কষ্ট দিতে চায়। তাদের প্রতিটি আক্রমণের জবাবে পশ্চিমা মিত্রদের রুশ তেলের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এমনকি ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের সাক্ষাৎকার দেওয়ার সময়ও বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হন জেলেনস্কি। সেই সাক্ষাৎকারে ট্রাম্প বা অন্য কারো ক্ষমতায় আসা নিয়ে ভয় না পাওয়ার কথাও জানান তিনি। বলেন, ইউক্রেন নিজের স্বাধীনতা রক্ষার লড়াই চালিয়ে যাবে। রাশিয়া যতই চেষ্টা করুক না কেন, তাদের দমিয়ে রাখতে পারবে না। কিয়েভের অভিযোগ, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ খাত ধ্বংস করে শীতের আগেই দেশটিকে অচল করে দিতে চায়। তবে জেলেনস্কির প্রতিশ্রুতি, অন্ধকার যত গভীরই হোক, ইউক্রেনের আলো নিভবে না সহজে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।